আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান অনুষদের অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের যে 7টা সাবজেক্ট মিলে 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে। সেই প্রশ্নের মধ্যে আজকে অলরেডি আমরা প্রথম 4টে ইউনিটের প্রশ্ন ও সমাধান দিয়েছি সৃজনশীল। আজ আমরা পঞ্চম নম্বর ইউনিট আলোচনা করব। যে পঞ্চম নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা পরের কন্টেন্টগুলো চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমরা পরবর্তী কন্টেন্টগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা আলোচনা করবো পঞ্চম নম্বর ইউনিট, যার বিষয় হচ্ছে অর্থনীতির মৌলিক ধারণা। 1 নম্বর সৃজনশীল হচ্ছে অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতির কি বর্ণনা দাও, মৌলিক অর্থনীতির সমস্যা সমূহ আলোচনা করো। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনীতি কি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর ক। উৎপাদন ও বন্টন আলোচনার দীর্ঘ ইতিহাস থাকলেও অর্থনীতির জনক হিসেবে খ্যাত অ্যাডাম স্মিথ রচিত একটি গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করে বলেন, ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ। তার সংজ্ঞার মূল বিষয়বস্তু হলো সম্পদ উৎপাদন ও ভোগ। তার মানে অর্থনীতি হলো সম্পদ উৎপাদন ও ভোগ। অর্থনীতির সাথে উন্নয়ন সরাসরি সম্পৃক্ত। 1998 সালে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, জনসাধারণের ক্ষমতার নামই উন্নয়ন বা অর্থনীতি। 1 নম্বর প্রশ্ন উত্তর খ, যেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো। সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত। এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। এল রবিনসের মতে প্রদত্ত সংজ্ঞাটি বেশিরভাগ আধুনিক অর্থনীতির ক্ষেত্রে প্রযোজ্য। আধুনিক অর্থনীতিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি আজ আমরা আলোচনা করব। ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি এবং ফার্ম এর অর্থনৈতিক আচরণ নিয়ে এবং তাদের পারস্পরিক সম্পর্ক বজায় বা সম্পর্ক বাজার, বিরাজমান দুষ্প্রাপ্যতা ও সরকারি নিয়মাবলীর মাধ্যমে বিশ্লেষণ করে। ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির একটি শাখা যা ব্যক্তি, পরিবার, ফার্ম কিভাবে বাজারে তাদের বন্টনকৃত সীমিত সম্পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে আলোচনা করে থাকে। বাজার বলতে বোঝায় যেখানে দ্রব্য অথবা সেবাসমূহ কেনাবেচা করা হয়। দ্রব্য অথবা সেবাসমূহের চাহিদা ও যোগান এইসব সিদ্ধান্ত আচরণের ওপর কিভাবে প্রভাব ফেলে ব্যষ্টিক অর্থনীতি তা নিরীক্ষা করে। বাজারে অবশ্যই একটি দ্রব্য বিদ্যমান থাকবে। এই তথ্যে প্রতিটি উপাদানকে ক্রেতা সামগ্রিক চাহিদার পরিমাণকে বিবেচনা করে এবং বিক্রেতা সামগ্রিক যোগানের পরিমাণকে বিবেচনা করে। সাধারণত ভারসাম্য তত্ত্বে বিভিন্ন বাজারের পরিবর্তন এবং সকল বাজারের সামগ্রিক পরিবর্তন এবং ভারসাম্যের বিপরীতে তাদের গতিবিধি ও আন্তঃসম্পর্ক বিবেচনা করা হয়। এখন প্রশ্নের উত্তর গ নাম্বার, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা। বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় খুবই কম, মাত্র 283 আমেরিকান ডলার, যা আমরা আগের একটা তথ্য থেকে পেয়েছিলাম। ফলে এদেশের মানুষের জীবনযাত্রার মান বেশ নিচে। আমাদের দেশে অসংখ্য সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কি তা আমাদের জানা প্রয়োজন। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা নিম্নে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ আলোচনা করা হলো। কৃষির অনগ্রসরতা। বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। এদেশের শ্রম শক্তির শতকরা প্রায় 66% কৃষিতে নিয়োজিত আছে। দেশে যে উৎপাদন হয় তার প্রায় শতকরা 35% কৃষি খাতে আসে, কিন্তু আমাদের কৃষি ব্যবস্থা অনুন্নত এবং হেক্টর প্রতি উৎপাদন কম। শিল্পের অনগ্রসরতা। শিল্প ছাড়া শুধু কৃষির উপর নির্ভর করে দেশের অর্থনীতি উন্নত করা যায় না, তাই শিল্প খাতের উন্নয়ন প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য ঘাটতি। খাদ্য ঘাটতি আমাদের দেশের একটি প্রধান সমস্যা। কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ খাদ্য আমদানি করতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়। আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা বাধাপ্রাপ্ত হচ্ছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। একটি দেশের জনসংখ্যা দেশের সম্পদ, কিন্তু জনসংখ্যা জনশক্তিতে পরিণত না হলে তা সম্পদের পরিবর্তে সমস্যায় পরিণত হয়। 6 নম্বর হচ্ছে বেকার সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ কম, ফলে বেকার সমস্যার সৃষ্টি হচ্ছে। বেকার সমস্যার কারণে সমাজে আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চাহিদা ও যোগান কি, সামষ্টিক অর্থনীতি কি বর্ণনা দাও। চাহিদা ও যোগান রেখার সমন্বয়ে ভারসাম্য দাম ও পরিমাণের বর্ণনা দাও।
তাহলে 2 এর ক নাম্বার হচ্ছে সাধারণত অর্থনীতির ভাষায় চাহিদা ও যোগান বলতে কোনো একটি পণ্যের বা সেবার ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিদ্যমান বাজার সম্পর্কে বোঝায়। গ্রাহক বা ক্রেতা যে জিনিস যতটুকু চাচ্ছে তা হচ্ছে চাহিদা, আর বিক্রেতা বা উৎপাদক যতটুকু উৎপাদন করতে পারছে ও বিপণন করতে পারছে তা হচ্ছে যোগান। 2 নম্বর প্রশ্ন খ নাম্বার, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির কথা বলছে। সীমিত সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত, এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। এল রবিন্সের মতে প্রদত্ত সংজ্ঞাটি বেশিরভাগ আধুনিক অর্থনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। আধুনিক অর্থনীতিকে 2 ভাগে ভাগ করা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি, নিম্নে সামষ্টিক অর্থনীতির বর্ণনা দেওয়া হলো। সামষ্টিক এর ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স এবং প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রো থেকে ম্যাক্রোস শব্দের উৎপত্তি। আধুনিক অর্থে ম্যাক্রো শব্দের অর্থ হলো বড় বা বৃহৎ। সামষ্টিক অর্থনীতিতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থা সামগ্রিকভাবে আলোচনা করা হয়, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সমস্যা সম্পর্কে একক বা খণ্ডভাবে আলোচনা না করে সমষ্টিগতভাবে বিশ্লেষণ করা হয়। সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। সামগ্রিক বিশ্লেষণের বা সামগ্রিক অর্থনীতিতে অর্থব্যবস্থার কোনো একক, যেমন একজন ভোক্তা বা ক্রেতার আচরণ, একটি ফার্ম বা একটি শিল্পের ভারসাম্য, একটি উপাদানের দাম নির্ণয় ইত্যাদি আলোচনার পরিবর্তে সমগ্র অর্থব্যবস্থা কিভাবে কাজ করে তাই বিশ্লেষণ করা হয়। অর্থনীতির দুটি বিষয়ের আলোচনা অর্থব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাই অর্থনীতির ক্ষেত্রে সুষ্ঠু বন্টন বিভাজন পরিলক্ষিত হয়। 2 নম্বর প্রশ্ন উত্তর গ, একটি বাজারে ভারসাম্য মূল্য এবং পরিমাণ সরবরাহ এবং চাহিদার মিথস্ক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। ভারসাম্যের মূল্যে ভোক্তাদের দ্বারা চাহিদাকৃত পরিমাণ উৎপাদকের দ্বারা সরবরাহকৃত পরিমাণের সমান, যার ফলে বাজার মূল্য এবং পরিমাণ স্থিতিশীল হয়। চাহিদা ও বক্ররেখা, চাহিদা বক্ররেখা একটি পণ্য বা পরিষেবার পরিমাণ প্রতিনিধিত্ব করে যা ভোক্তারা বিভিন্ন মূল্যে কিনতে ইচ্ছুক এবং সক্ষম। একটি পণ্য বা পরিষেবার দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদার পরিমাণ সাধারণত বৃদ্ধি পায়। সরবরাহকৃত বক্ররেখা একটি পণ্য বা পরিষেবার পরিমাণকে প্রতিনিধিত্বমূলক করে যা প্রযোজকরা বিভিন্ন দামে বিক্রি করতে ইচ্ছুক এবং সক্ষম। বিপরীতভাবে একটি পণ্য বা পরিষেবার দাম কমে গেলে সরবরাহের পরিমাণ সাধারণত হ্রাস পায়। সরবরাহ ও চাহিদার বক্ররেখা যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য মূল্য এবং পরিমাণ ঘটে। এই মুহূর্তে ভোক্তাদের দ্বারা চাহিদাকৃত পরিমাণ উৎপাদকদের দ্বারা সরবরাহ করা পরিমাণের সমান, যার ফলে বাজার মূল্য এবং পরিমাণ স্থিতিশীল হয়। যদি বাজার মূল্য ভারসাম্যের মূল্যের উপর থাকে তবে পণ্য বা পরিষেবার একটি উদ্বৃত্ত থাকবে এবং উৎপাদকরা তাদের অতিরিক্ত সরবরাহ বিক্রি করার জন্য দাম কমিয়ে দেয়। যদি বাজার মূল্য ভারসাম্যের মূল্যের নিচে থাকে তবে পণ্য বা পরিষেবার ঘাটতি দেখা দেবে এবং উৎপাদকরা অতিরিক্ত চাহিদা মেটাতে দাম বাড়াবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাথাপিছু আয় কি? নিট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতির কারণগুলো। মাথাপিছু আয় একটি ভৌগোলিক অঞ্চল বা একটি জাতির প্রতি ব্যক্তির দ্বারা উপার্জিত অর্থের পরিমাপ করার একটি শব্দ। এটি একটি নির্দিষ্ট এলাকার জন্য গড় প্রতি ব্যক্তি আয় বুঝতে এবং তারপর সেই এলাকার জীবনযাত্রার মান পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। একটি জাতির মাথাপিছু গণনা করা হয় একটি দেশের আয়কে জনসংখ্যার দ্বারা ভাগ করে। 3 নম্বর প্রশ্নের উত্তর খ, মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতির খরচ বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। দেশের দ্রব্য সামগ্রীর উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন রকম মূলধন দ্রব্য যেমন যন্ত্রপাতি, সরঞ্জাম, দালান কোঠা ইত্যাদি ব্যবহৃত হয়। এসব মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্বাসনের জন্য যে অর্থ ব্যয় হয় তাকে অবচয়জনিত ব্যয় বলে। মোট জাতীয় উৎপাদন থেকে এই অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে নিট জাতীয় উৎপাদন। 3 নম্বর প্রশ্নের উত্তর গ নাম্বার, কোনো কালপরিধিতে পণ্য সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলে। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়। সুতরাং মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির দুটি কারণে হয়ে থাকে, একটা চাহিদাজনিত, একটা হচ্ছে মূল্যজনিত। চাহিদাজনিত চাহিদাজনিত মুদ্রাস্ফীতি পণ্যের ক্রমবর্ধমান দামের সবচেয়ে বড় কারণ। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি তখনই ঘটে যখন পণ্য বা পরিষেবার জন্য ভোক্তার চাহিদা এত বেশি বেড়ে যায় যে এটি সরবরাহের মাত্রা ছাড়িয়ে যায়। মূল্যজনিত বাজারে যখন কোনো পণ্যের অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়
এবং তার সঙ্গে যৌথভাবে পণ্যের সরবরাহের প্রভূত ঘাটতি দেখা দেয়, তখন সেই পরিস্থিতিকে প্রস্তুতকারককে পণ্য বা পরিষেবার দাম বাড়ানোর একটি সুযোগ তৈরি করে দেয় এবং তখন মূল্যজনিত মুদ্রাস্ফীতি ঘটে। মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়, মাথাপিছু আয় নির্যাতে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন আরো, তবে ওই তিনটি বেশি ইম্পর্টেন্স, ওর মধ্যে আশা করা যায় একটি কমন পাবেন। দ্বৈতী গণনার সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করো, এটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর মুদ্রাস্ফীতির কারণ দেওয়া আছে, নিয়ন্ত্রণ আমরা পাইনি, নিয়ন্ত্রণ আমরা পড়ে নেবেন, আশা করি এর মধ্যে কমন পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সি ইউ নেক্সট ভিডিও।